সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলেই ভালো আছি। তুমি যদি ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্যই। আজকের ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2024-25 সেশনে আসা এমসিকিউ এবং লিখিত পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে বিশ্লেষণ করব। একটা কমার্সের স্টুডেন্টের প্রথম লক্ষ্যই থাকে বা স্বপ্নই থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ডের সবচাইতে ভালো, সবচাইতে প্রেস্টিজিয়াস, সবচাইতে আকর্ষণীয় ফ্যাকাল্টির নাম হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি। আর এই বিজনেস ফ্যাকাল্টিতে ভর্তি হওয়ার স্বপ্ন কমার্সের স্টুডেন্টের থাকাটা খুব স্বাভাবিক, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে কমার্সে চান্স পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ এখানে প্রত্যেকটা আসনের বিপরীতে প্রায় 30 থেকে 32 জন পরীক্ষার্থী কম্পিটিশান করে। আর এই কম্পিটিশনে তোমাকে যদি তোমার সিটটি নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে নিতে হবে। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি খুব ভালোভাবে নেওয়ার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান বিষয়ে সর্বোচ্চ নাম্বার পাওয়াটা খুবই সহজ যদি তুমি বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে শিখতে পারো। আর আজকের ক্লাসে 2024-25 সেশনে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো নিয়েই আমরা আলোচনা করব। তা আমরা শুরুতে একটু দেখে নেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা ব্যবসায় শিক্ষা অনুষদ, সেখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতাটা থাকার দরকার সেটা হচ্ছে তোমার এসএসসি এবং তোমার এইচএসসি দুইটার জিপিএ মিলিয়ে টোটাল তোমাকে নাম্বার থাকতে হবে, টোটাল জিপিএ থাকতে হবে হচ্ছে 7.50। 7.50টা হচ্ছে তোমার এসএসসি এবং ইন্টারমিডিয়েটের তোমার যে প্রাপ্ত জিপিএ, এই দুইটার যোগফল ন্যূনতম থাকতে হবে হচ্ছে 7.50। আশা করি তোমরা যারা এই ভিডিওটি দেখছো তাদের প্রত্যেকেরই এর চাইতে অনেক বেশি জিপিএ আশা করি রয়েছে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এসএসসি এবং ইন্টারমিডিয়েট কোনোটাতেই ন্যূনতম 3 পয়েন্টের নিচে থাকা চলবে না। তো এই ন্যূনতম 3 পয়েন্ট তো আমাদের সকলেরই আশা করি আছে। তো এসএসসি এবং ইন্টারমিডিয়েট মিলে ন্যূনতম 7.50 জিপিএ থাকলেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টিতে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছো। বাট তোমাকে যদি চান্স পেতে হয় তাহলে তোমাকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। তার পাশাপাশি ভর্তি পরীক্ষাতে যেই নম্বর ডিস্ট্রিবিউশনটা আসে এই সম্পর্কে তোমার একটা অবশ্যই ক্লিয়ার ধারণা থাকা উচিত। আমরা সকলেই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে যে মান বন্টনটা আমরা দেখব, সেই মান বন্টনের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, এখানে বাংলা থেকে প্রশ্ন আসে, এখানে হচ্ছে ইংরেজি বিষয়ের প্রশ্ন আসে, এখানে অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন আসে, বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন আসে, আর হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটের মার্কেটিং অথবা ফিনান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, এই দুইটার মধ্যে যে কোনো একটা বিষয় তোমাকে অ্যান্সার করতে হয়। তোমার মার্কেটিং অথবা ফিনান্স হোক সেটা তোমার থার্ড সাবজেক্ট, হোক সেটা তোমার ফোর্থ সাবজেক্ট, তুমি ভর্তি পরীক্ষাতে যে কোনো একটা অ্যান্সার করবে। আর মার্কেটিং বা ফিনান্স ভর্তি পরীক্ষাতে তুমি কোনটা অ্যান্সার করলে তার সাথে তোমার বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পাওয়ার কোনো রিলেশনশিপ কিন্তু নাই। তো মার্কেটিং বা ফিনান্স যার কাছে যেটা সহজ মনে হয় সে সেটাই ভর্তি পরীক্ষাতে চাইলেই অ্যান্সার করতে পারে। এমসিকিউ অংশে টোটালি 5টা বিষয়ে প্রত্যেকটাতে হচ্ছে 12টা করে কোশ্চেন দেওয়া থাকে, অর্থাৎ তোমাকে টোটাল 5, 12, 60 টোটাল 60টা এমসিকিউ তোমাকে ভর্তি পরীক্ষাতে অ্যান্সার করতে হয়। আর এর জন্য তুমি সময় পাবো হচ্ছে অনলি 45 মিনিট। 45 মিনিটে এমসিকিউতে টোটাল 60টা কোশ্চেন অ্যান্সার করতে হবে ইন্ডিভিজুয়ালি 5টা সাবজেক্টের জন্য। তার মানে তুমি প্রত্যেকটা প্রশ্নে 1 মিনিট করেও পাচ্ছ না। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে, তোমাকে প্রত্যেকটা কোশ্চেন সর্বনিম্ন 30 থেকে 35 সেকেন্ড বা সর্বোচ্চ 45 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারতেই হবে। আর এমসিকিউর পাশাপাশি হচ্ছে লিখিত পরীক্ষারও প্রশ্ন দেওয়া থাকে, বাংলায় 8 নম্বরের প্রশ্ন, ইংরেজিতে 8, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং বা ফিনান্স প্রত্যেকটাতে 8 নম্বরের করে হচ্ছে রিটেন কোশ্চেন থাকে। আর এই রিটেন কোশ্চেনটা তোমার ভর্তি পরীক্ষার হলে তোমাকে লিখতে হবে সেই প্রশ্নের উত্তরটা, এবং এর জন্য তুমি সময় পাবে হচ্ছে 45 মিনিট। অর্থাৎ তোমার রিটেনের নাম্বার হচ্ছে 40, বাট তুমি সময় পাচ্ছ হচ্ছে মাত্র 45 মিনিট। বাট এখানে গোল্লা ভরাট না, তোমাকে হচ্ছে উত্তরগুলো লিখতে হবে। সুতরাং এমসিকিউ অংশের মধ্যে গোল্লা ভরাট করার পরেই তোমাকে যে লিখিত অংশের প্রস্তুতি, এখানে তোমাকে
ভালো করার জন্য অবশ্যই তোমাকে নিয়মিত মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে অবশ্যই তোমার সেই চর্চাটা থাকা উচিত। আচ্ছা, এবার আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই যে আমরা এমসিকিউতে দেখলাম 60 নম্বরের কোশ্চেন, রিটেনে দেখলাম 40 নম্বরের কোশ্চেন, এক্ষেত্রে এমসিকিউ অংশে তোমাকে ন্যূনতম পাস করার জন্য ইংরেজিতে ন্যূনতম তোমাকে 5 নাম্বার পেতে হবে এবং এমসিকিউ অংশে সর্বমোট তোমাকে ন্যূনতম 24 নাম্বার পাওয়া লাগবে। তোমার রিটেন অংশের ন্যূনতম নাম্বার পেতে হবে হচ্ছে 12। এটা হচ্ছে ন্যূনতম শর্ত পাস করার ক্ষেত্রে, বাট পাস করলেই তুমি যে চান্স পেয়ে যাচ্ছ বিষয়টা এমন কখনোই না। সুতরাং ন্যূনতম 5 নাম্বারের শর্ত ইংরেজিতে যে 5, সেটা অবশ্যই সবাইকে খেয়াল রাখা লাগবে। আর এমসিকিউ এবং রিটেন দুইটা মিলে ন্যূনতম 5 নাম্বার হচ্ছে 40, টোটাল 40 পাইলে তোমাকে পাস হিসেবে বিবেচনা করা হবে। আর এমসিকিউ অংশে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তুমি 1 নাম্বার পাবে। আর তোমার দাগানো উত্তর যদি ভুল হয় তাহলে তোমার 0.25 নাম্বার কাটা চলে যাবে। সুতরাং ভর্তি পরীক্ষাতে এমসিকিউ অংশে ভালো করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে আমি কত বেশি কোশ্চেন সঠিক দাগালাম, তার চাইতে ইম্পর্টেন্ট আমি কত ভুল কম করতে পারলাম। তুমি ভুল যত কম করতে পারবে তত তোমার নাম্বার কম কাটা যাবে। সুতরাং কোনো কোশ্চেনে যদি কনফিউশন থাকে, যদি তুমি সঠিক উত্তর না জেনে থাকো, তাহলে সেটা উত্তর না দাগানোই বুদ্ধিমানের মতো কাজ হবে বলে আমি মনে করি। আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাই যে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয়েছে 24-25 সেশনে, এক্ষেত্রে প্রশ্নপত্রের ত্রুটির কারণে 2 বার পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে এমসিকিউ এবং রিটেন একবারে পরীক্ষা হয়েছে, তারপরে এমসিকিউ অংশের কিছু প্রশ্নে গরমিল থাকার কারণে শুধু এমসিকিউ অংশটাই দ্বিতীয়বার পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে। তো শুরুতে আমরা হচ্ছে যে এমসিকিউর যে পুনরায় পরীক্ষার 12টা কোশ্চেন সেটা তোমাদের মাঝে সমাধান করে দেখাবো। আর এই এমসিকিউর যে পুনরায় ভর্তি পরীক্ষাটা হয়েছে 2024-25 সেশনে, এটা অনুষ্ঠিত হয়েছে 17ই মে 2025 বিকাল 3টা থেকে 45 মিনিট। এই সময়টুকুর জন্য তোমার ভর্তি পরীক্ষা ছিল। এমসিকিউ অংশের 45 মিনিট শুধু পরীক্ষা হয়েছে। এখানে অ্যাকাউন্টিং অংশের মধ্যে থিওরিটিক্যাল কোশ্চেন, এমসিকিউ অংশের মধ্যে টোটাল নাম্বার আমরা জানি হচ্ছে 12। আর এই 12 নাম্বারের মধ্যে থিওরিটিক্যাল কোশ্চেন ছিল 8টা আর ম্যাথমেটিক্যাল কোশ্চেন ছিল হচ্ছে 4টা। আমরা একটু পরেই এই 8 এবং 4 টোটাল 12টা কোশ্চেনের ব্যাখ্যা তোমাদের সামনে উপস্থাপন করব। একটা বিষয় শুরুতে একটু বলে নেওয়ার দরকার, ইন্টারমিডিয়েটের যে বেসিক তোমাদের থাকে, ইন্টারমিডিয়েট অংশের মধ্যে আমরা যেই লেখাপড়াটা করি সেটা হচ্ছে গাণিতিক সমস্যাগুলো বেশি সমাধান করি, আমরা থিওরিতে গুরুত্ব কম দেই। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে থিওরির আধিক্য বা থিওরি থেকে আসা প্রশ্নের পরিমাণটাই বেশি থাকে, আর গাণিতিক সমস্যার পরিমাণ অপেক্ষাকৃত একটু কম থাকে। আর গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। তো ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, থিওরি থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে। এই বিষয়গুলো অ্যাকাউন্টিং অংশে সাধারণত খারাপ করার মূল কারণ বলে আমি মনে করি। আর এই বিষয়গুলো ওভারকাম করার জন্য অবশ্যই থিওরিতে বেশি গুরুত্ব দিতে হবে এবং ক্যালকুলেটর ছাড়া অঙ্ক যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত তোমার দক্ষতা বৃদ্ধি পাবে। আসো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি হচ্ছে প্রশ্ন সমাধানে চলে যাই। আমরা এবার দেখতে চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পুনরায় যে এমসিকিউ অংশের পরীক্ষা হয়েছে সেই 12টা কোশ্চেন। শুরুতেই কোশ্চেন নাম্বার 1 নাম্বার কোশ্চেনে বলে দেওয়া আছে যে কাদের জন্য আর্থিক বিবরণী প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী আমরা প্রস্তুত করব কেন এবং এই আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা তথ্য সরবরাহ করব কোন ধরনের ব্যবহারকারীদের নিকট, এটা হচ্ছে কোশ্চেনটা। আমরা জানি সকলে যে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করার জন্য অভ্যন্তরীণ প্রতিবেদন প্রস্তুত করা হয়। আর এই অভ্যন্তরীণ প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান এর কাজ। আর দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ অংশ যেটা সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর মধ্যে আয় বিবরণী থাকে, মালিকানা সত্ত্ব বিবরণী থাকে, আর্থিক অবস্থা বিবরণী বা উদ্বৃত্তপত্র থাকে এবং নগদ প্রবাহ বিবরণী থাকে। আর এই আর্থিক বিবরণীগুলো প্রস্তুতের মাধ্যমে আমরা যে ধরনের ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করি তাদেরকে বলা হয় বহিস্থ হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী, এক্সটার্নাল ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। যারা হিসাব বিজ্ঞান তথ্যের বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী, সেই পক্ষ সমূহের নিকট তথ্য সরবরাহ করার জন্যই মূলত আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়।
আর এই আর্থিক বিবরণী প্রস্তুত করাটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা, যার নাম হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, অর্থাৎ আর্থিক হিসাব বিজ্ঞান। আর্থিক হিসাব বিজ্ঞান এইটা হিসাব বিজ্ঞানের একটা শাখা, আর এই আর্থিক হিসাব বিজ্ঞান অংশের কাজ হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করা। আর এই আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যের যারা বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী, অর্থাৎ দেনাদার, তারপর হচ্ছে পাওনাদার, কর কর্তৃপক্ষ, নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহ, এই সমস্ত পক্ষের নিকট আমরা তথ্য সরবরাহ করি আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে। আচ্ছা, আরেকটা বিষয় তাহলে মনে রাখতে হবে, তাহলে স্যার আভ্যন্তরীণ ব্যবহারকারী যারা, তাদের নিকট তথ্য সরবরাহ করা হবে কি প্রস্তুতের মাধ্যমে? মনে রাখতে হবে অভ্যন্তরীণ ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করার জন্য আমরা যেটা প্রস্তুত করি সেটার নাম হচ্ছে অভ্যন্তরীণ প্রতিবেদন, ইন্টারনাল রিপোর্ট। আর এই অভ্যন্তরীণ প্রতিবেদন সমূহ প্রস্তুতের মাধ্যমে তথ্য সরবরাহ করা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারীদের নিকট। আর আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে তথ্য সরবরাহ করা হয় বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারীদের নিকট। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা পরবর্তী কোশ্চেনটা যদি দেখার চেষ্টা করি, পরবর্তী কোশ্চেনে দেখব আমরা যে নিচের কোন হিসাবটি সমাপনী জাবেদা এবং খতিয়ান করার পর শূন্য ব্যালেন্স হয়ে যায়। শূন্য ব্যালেন্স হয়ে যায় মানে হচ্ছে এর যেটা উদ্বৃত্ত সেটা জিরো হয়ে যাবে, সেই জেটটা আর বিদ্যমান থাকবে না। কোন দাখিলা প্রদানের মাধ্যমে? সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা। আমরা জানি যে হিসাবকাল শেষে বা বছরের শেষে অস্থায়ী বা নামিক হিসাবসমূহকে সমাপ্ত বা বন্ধ করার জন্য যে জাবেদা দাখিলা প্রদান করা হয় তাকেই বলা হয় হচ্ছে সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা। আর এই সমাপনী জাবেদা প্রদানের মাধ্যমে অস্থায়ী বা নামিক হিসাবসমূহকে সমাপ্ত বা বন্ধ করা হয়। অর্থাৎ সমাপনী দাখিলা প্রদান করা হলে অস্থায়ী বা নামিক হিসাবের শূন্য ব্যালেন্স হয়ে যাবে। এবার একটু জানার দরকার এই অস্থায়ী বা নামিক হিসাবগুলো কি কি। অস্থায়ী বা নামিক হিসাব হচ্ছে টোটাল 4টা। সকল প্রকারের আয়বাচক হিসাব বা আয়ের অন্য নাম বলতে পারি আমরা হচ্ছে রাজস্ব জাতীয় হিসাব। 2 নাম্বার হচ্ছে সকল প্রকারের ব্যয় অথবা খরচ জাতীয় হিসাব। 3 নাম্বার আসবে হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে হচ্ছে মালিকের উত্তোলন। এবং সর্বশেষ 4 নাম্বারে যদি যৌথ মূলধনী কোম্পানি হয় তাহলে উত্তোলনের পরিবর্তে যে হিসাবটা ব্যবহার করা হবে তার নাম হচ্ছে লভ্যাংশ। তাহলে আয়, ব্যয়, উত্তোলন এবং লভ্যাংশ এই 4টাকে বলা হবে অস্থায়ী বা নামিক হিসাব। আর এই 4টা হিসাবের জেরকে শূন্য করার জন্য যে দাখিলা তার নামই হচ্ছে সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা। তাহলে প্রশ্নে যে 4টা অপশন দেওয়া আছে, আসেন আমরা জানার চেষ্টা করি যে কোনটা কোন ধরনের হিসাব। তাহলে অ্যান্সারটা আশা করি পেয়ে যাব। শুরুতেই এ নাম্বার অপশনে বলে দেওয়া আছে হচ্ছে পরিষেবা আয়। পরিষেবা আয় এটা একটা আয়বাচক হিসাব। সো সুতরাং কোশ্চেনের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার এ। আসেন আমরা একটু চেক করে নিই। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, পরিষেবা আয়। এটা হচ্ছে আয়বাচক হিসাব। আর এই আয়বাচক হিসাব সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ। আর সমাপনী দাখিলা প্রদান করলে এই আয়বাচক হিসাবের ব্যালেন্স কি হয়ে যাবে? শূন্য। বাকি অপশনগুলো যদি আমরা দেখি, সরবরাহ। সরবরাহ এর ইংরেজি নাম হচ্ছে সাপ্লাইজ। সরবরাহ ইংরেজি নাম হবে হচ্ছে সাপ্লাইজ। এই সরবরাহ দ্বারা হচ্ছে মণিহারি সামগ্রীর মজুদকে বোঝানো হয়, যেটা একটা চলতি সম্পত্তিবাচক হিসাব। আগাম প্রদত্ত বিমা, অগ্রিম প্রদত্ত বিমা, বিমা খরচের টাকা অগ্রিম প্রদান করা হয়েছে, এটা একটা চলতি সম্পত্তি। সঞ্চিত অবচয় সরঞ্জাম, সরঞ্জামের উপরে অবচয় যেটা সঞ্চিত আকারে রাখা হয়েছে, অর্থাৎ পুঞ্জীভূত অবচয় বা জমাকৃত অবচয়কে বোঝানো হচ্ছে। আর আমরা জানি পুঞ্জীভূত বা জমাকৃত অবচয় হচ্ছে বিপরীত সম্পত্তি হিসাব। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার এ। আচ্ছা, এবার আসেন আমরা পরবর্তী কোশ্চেনে যদি যাই। পরবর্তী কোশ্চেনে খেয়াল করব আমরা নিচের কোন লেনদেনটির ফলে হিসাব সমীকরণের একটা দায় হিসাব কমে যাবে আর অপর একটা দায় হিসাব বেড়ে যাবে। একটা দায়ের পরিমাণ কমবে আর একটা দায়ের পরিমাণ বাড়বে, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। একটা বিষয় লক্ষণীয় যে আমরা যে প্রশ্নগুলো সমাধান করতেছি এটা কোন টপিক থেকে আসা প্রশ্ন, সেই টপিকের নামটা যদি আমরা সাথে সাথে একটু আমরা জেনে রাখতে পারি তাহলে আমাদের কাছে মনে হয় যে হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিক কোনটা। হিসাব বিজ্ঞানের টোটাল 29টা টপিক আপনাকে পড়তে হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। বাট এই 29টা টপিকের মধ্যে 29টা থেকেই তো প্রশ্ন আসে না। এমসিকিউ অংশে প্রশ্ন আসে হচ্ছে মাত্র 12টা, রিটেন অংশে প্রশ্ন আসে হচ্ছে 8টা। তাহলে 12 আর 8 টোটাল প্রশ্নই আসতেছে 20টা, বাট টপিক তো আছে 29টা। তার মানে সকল টপিক ইম্পর্টেন্ট না।
সো বিগত বছরে যেই টপিক থেকে ভর্তি পরীক্ষাতে প্রশ্ন এসেছে সেইটাই ইম্পর্টেন্ট টপিক। সুতরাং এই প্রশ্নগুলো সমাধানের পাশাপাশি কোনটা কোন টপিকের প্রশ্ন এটাও আমরা সাথে সাথে একটু জেনে নিব, এবং টোটাল 12টা কোশ্চেন সমাধান করার পর একবারে আমরা একটা সামারি দেখার চেষ্টা করব। তো এখান থেকে শুরু করি। 3 নাম্বার যে কোশ্চেনটা আমরা সলভ করতেছি এটা কোন টপিকের কোশ্চেন স্যার? হিসাব সমীকরণ। খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক। হিসাব সমীকরণ থেকে আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন না কেন প্রশ্ন আসবেই। তো আসেন আমরা এই কোশ্চেনটা সমাধান করি, যেখানে আমাদেরকে বের করতে হবে দায়ের পরিমাণ কমবে আর দায়ের পরিমাণ বাড়বে। এই ধরনের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আপনার যে 4টা অপশন দেওয়া আছে প্রত্যেকটা অপশনেরই হিসাব সমীকরণের প্রভাব যদি আপনি বের করতে পারেন ইজিলি অ্যান্সার করা সম্ভব। আসেন শুরু করি। শুরুতে অপশন নাম্বার এতে আমরা যদি দেখি ধারে সেবা প্রদান করা হয়েছে। ধারে বা বাকিতে যদি সেবা প্রদান করা হয় এর জন্য জাবেদা যেটা হবে আমরা জানি সকলেই, সেটা হচ্ছে প্রাপ্য হিসাবকে লিখতে হবে হচ্ছে ডেবিট আর সেবা আয় হিসাবকে লিখতে হবে হচ্ছে ক্রেডিট। আমরা হিসাব সমীকরণের প্রভাব যদি নির্ণয় করি এই ক্ষেত্রে প্রাপ্য হিসাব ডেবিট করা হলে এ প্লাস মানে হচ্ছে অ্যাসেট প্লাস সম্পত্তির বৃদ্ধি পাচ্ছে, আর আয় হিসাব ক্রেডিট আয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে ও ই প্লাস মানে হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে এ নাম্বার অপশনে সম্পত্তির বৃদ্ধি মালিকানা সত্ত্বের বৃদ্ধি, বাট আমাদেরকে বের করতে বলছে দায় কমবে দায় বাড়বে, সো এইটা অ্যান্সার না। অপশন নাম্বার বিতে যদি আমরা যাই, বি নাম্বার অপশনে বলছে পাওনাদারকে চেকের মাধ্যমে প্রদান। পাওনাদারকে যদি আপনি চেকের মাধ্যমে প্রদান করেন তাহলে পাওনাদার নামক দায়ের পরিমাণটা হ্রাস পেয়ে যাবে, অর্থাৎ জাবেদাটা হবে এই যে পাওনাদার হিসাব হবে হচ্ছে ডেবিট, আর যেহেতু আপনি চেকের মাধ্যমে পরিশোধ করেছেন তাহলে আপনার ব্যাংক হিসাব হবে হচ্ছে ক্রেডিট। সমীকরণের প্রভাবটা হবে এই পাওনাদার হিসাব ডেবিট করলে দায়ের পরিমাণ হ্রাস, অপরদিকে ব্যাংক হিসাব যদি ক্রেডিট করা হয় তাহলে এ মাইনাস মানে হচ্ছে সম্পত্তির পরিমাণ হ্রাস, দায়ের পরিমাণ হ্রাস পাবে সম্পত্তির পরিমাণ হ্রাস পাবে। এটাও সঠিক উত্তর হচ্ছে না। অপশন নাম্বার সিতে যদি আমরা যাই, সি নাম্বারে দেখব পাওনাদারের বিলে স্বীকৃতি প্রদান। পাওনাদারের সাথে জড়িত যেই বিল সেটার নাম হচ্ছে প্রদেয় বিল, আর দেনাদারের সাথে জড়িত বিলটার নাম হচ্ছে প্রাপ্য বিল। তাহলে আমরা যদি পাওনাদারের বিলে স্বীকৃতি প্রদান করে থাকি এর জন্য প্রযোজ্য জাবেদা যেটা হবে সেটা হচ্ছে এই পাওনাদার হিসাবটাকে আমরা লিখব ডেবিট, আর প্রদেয় বিল বা প্রদেয় নোট এই হিসাবটাকে লিখব হচ্ছে আমরা ক্রেডিট। তাহলে জাবেদাটা হবে পাওনাদার হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। আসেন সমীকরণের প্রভাব বের করি, সম্ভবত অ্যান্সার পেতে যাচ্ছি আমরা। পাওনাদার হিসাব ডেবিট করা হলে দায়ের পরিমাণ হ্রাস পায়, আর প্রদেয় বিল হিসাব ক্রেডিট করা হলে দায়ের পরিমাণ বৃদ্ধি পায়। এল প্লাস এল মাইনাস দায়ের বৃদ্ধি দায়ের হ্রাস, দায় হিসাব বাড়বে দায় হিসাব কমবে। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। ডি নাম্বারটা অপশনটা বাকি রাখবো কেন? ডি নাম্বার অপশনটা একটু ব্যাখ্যা জেনে রাখি। দেনাদারের চেক প্রত্যাখ্যান করা হয়েছে। আমরা দেনাদারের কাছে একটা চেক পাইছিলাম, বাট সেই চেকটা যদি প্রত্যাখ্যাত হয়, যদি সেই চেকটা প্রত্যাখ্যাত হয় তাহলে এর জন্য প্রয়োজনীয় জাবেদা কী হবে? দেনাদারের কাছ থেকে তো আমরা চেকটা আদায় করতে পারি নাই, তার মানে দেনাদারের পরিমাণটা আবার বেড়ে যাবে। এর জন্য জাবেদাটা হবে হচ্ছে এই যে দেনাদার হিসাবকে লিখতে হবে হচ্ছে ডেবিট, আর চেকটা যেহেতু প্রত্যাখ্যাত হয়েছে অর্থাৎ আমরা ব্যাংকের চেকটা জমা দিছিলাম আদায়ের জন্য, ব্যাংক আদায় করতে পারেনি, ব্যাংক থেকে কমে যাবে। এর জন্য সমীকরণের প্রভাবটা হবে দেনাদার হিসাব ডেবিট করার ফলে সম্পত্তির বৃদ্ধি, ব্যাংক হিসাব ক্রেডিট করার ফলে সম্পত্তির হ্রাস, এ প্লাস আর হচ্ছে এ মাইনাস সম্পত্তির বৃদ্ধি সম্পত্তির হ্রাস। সো আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার সি। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। একটু খেয়াল করে দেখি, আমরা এরকমভাবে যদি প্রত্যেকটা অপশনেরই সমীকরণের প্রভাবটা যদি আমরা জেনে রাখতে পারি তাহলে এই রিলেটেড যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। আর হিসাব সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ একটা টপিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে। এই টপিকটা অবশ্যই মনোযোগ সহকারে আপনাকে পড়তে হবে, এবং প্রত্যেকটা লেনদেনের এরকমের জাবেদা এবং সমীকরণের প্রভাব নির্ণয় করা যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনি পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবেন। আসেন আমরা পরবর্তী কোশ্চেনে যদি যাই, পরবর্তী কোশ্চেনটাতে দেখব কোশ্চেন নাম্বার 4, যদি সমাপনী মজুদ পণ্য কম দেখানো হয়, সমাপনী মজুদ পণ্য আপনি কম যদি দেখান তাহলে নিট লাভে এটার প্রভাব কি হবে? নিট লাভের পরিমাণ কি বাড়বে, নিট লাভের পরিমাণ কি কমবে, নাকি নিট লাভের পরিমাণে কোনো পরিবর্তন হবে না? এইটা আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। আসেন আমরা শুরুতেই বুঝে নেওয়ার চেষ্টা করি যে সমাপনী দাখিলা যদি কম দেখানো হয় এর ফলে প্রভাবটা আসলে কি হয়।
সমাপনী দাখিলা যদি কম দেখানো হয়, সমাপনী দাখিলা যদি কম দেখানো হয়, এর ফলশ্রুতিতে আমরা জানি যে বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুত পণ্য কম হলে বিক্রিত পণ্যের ব্যয়কে দেখাবে হচ্ছে বেশি, বিক্রিত পণ্যের ব্যয়কে দেখাবে বেশি। কেন? সমাপনী মজুত পণ্য কম দেখালে তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যদি বেশি হয়ে থাকে, বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ যদি বেশি হয়, তাহলে অটোমেটিক আপনার মোট লাভের পরিমাণ, মোট লাভের পরিমাণ কি হবে? ব্যয়ের পরিমাণ যদি বাড়ে, লাভের পরিমাণ কি হবে? কমে যাবে। আর মোট লাভের পরিমাণ যদি কম দেখানো হয়, তাহলে অটোমেটিক আপনার নিট লাভের পরিমাণও কি দেখানো হবে? কম দেখানো হবে। সুতরাং কোশ্চেনটার সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, নিট লাভের পরিমাণকে কি দেখাবে? কম দেখাবে। নিট লাভের পরিমাণ কম দেখানো হয়। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। আমরা একটা টেকনিক দিয়ে এটা মনে রাখতে পারি, সেটা হচ্ছে এই, মনে রাখবেন সমাপনী মজুদ পণ্যের সাথে নিট লাভের সাথে একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা হচ্ছে সমমুখী সম্পর্ক বা ধনাত্মক সম্পর্ক। ধনাত্মক সম্পর্ক মানে হচ্ছে যদি সমাপনী মজুদ পণ্য কম হয়, নিট লাভের পরিমাণও কম হবে। যদি সমাপনী মজুদ পণ্য বেশি হয়, নিট লাভের পরিমাণও কী হবে? বেশি হবে। যদি এইটা আপনি মুখস্থ রাখতে পারেন, তাহলে পরীক্ষাতে আপনি ইজিলি দ্রুত কোনো চিন্তাভাবনা ছাড়াই অ্যান্সার করতে পারবেন। আর বিস্তারিত জানার জন্য এই বিষয়টা মনে রাখতে পারেন, সমাপনী মজুদ পণ্য যদি কম হয়, বিক্রিত পণ্যের ব্যয় হবে বেশি, আর ব্যয়ের পরিমাণ বেশি হলে নিট লাভ বা মোট লাভের পরিমাণ অটোমেটিক কী হবে? কম হবে। তাহলে আমরা জানলাম সমাপনী মজুদ পণ্যের সাথে নিট লাভের সাথে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে পজিটিভ রিলেশনশিপ। পজিটিভ রিলেশনশিপ মানে হচ্ছে যদি সমাপনী মজুদ পণ্য বাড়ে তো লাভের পরিমাণও বাড়বে, সমাপনী মজুদ পণ্য যদি কমে তাহলে লাভের পরিমাণও কমবে। আর সমাপনী মজুদ পণ্যের সাথে বিক্রিত পণ্যের ব্যয়ের সম্পর্কটা হচ্ছে ঋণাত্মক সম্পর্ক, অর্থাৎ নেগেটিভ রিলেশনশিপ। নেগেটিভ রিলেশনশিপ কার সাথে? বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে। সমাপনী মজুদ পণ্যের সাথে বিক্রিত পণ্যের ব্যয়ের সম্পর্কটা কি? নেগেটিভ সম্পর্ক। সেটা কি? সমাপনী মজুদ পণ্য যদি কম হয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি হবে? বেশি হবে। সমাপনী মজুদ কম হলে বিক্রিত পণ্যের ব্যয় হবে বেশি। আর সমাপনী মজুদের পরিমাণ যদি কম হয়, নিট লাভের পরিমাণ কি হবে? কম হবে। আশা করি আমরা বুঝতে পারছি। এই প্রশ্নটা একাধিকবার বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষাতে আসছে। সো যেহেতু একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে, আমরা বিস্তারিত ব্যাখ্যা জানার পাশাপাশি শর্টকাট টেকনিকটাও আমরা একটু মুখস্থ করে রাখবো, তাহলে দ্রুত অ্যান্সার করা সম্ভব হবে। আশা করি আমরা বুঝতে পারছি। আসেন পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় সংক্রান্ত যে গাণিতিক সমস্যা, এই টপিক থেকে আসা প্রশ্ন। এইটা একটা বহুল প্রচলিত টপিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে এই টপিক থেকে সাধারণত গাণিতিক সমস্যা বেশি বেশি এসে থাকে পরীক্ষায়। এখানে আমরা যদি লক্ষ্য করে থাকি, এখানে প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ দেওয়া আছে 20,000 টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে 20,000। তারপর সমাপনী মজুদ পণ্যের পরিমাণ দেওয়া আছে প্রশ্নে, সমাপনী মজুদ পণ্যের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 30,000 টাকা, এবং সর্বশেষ আর দেওয়া আছে হচ্ছে আপনার বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ, এর পরিমাণটা হচ্ছে 70,000 টাকা। তিনটা অ্যামাউন্ট দেওয়া, আপনাকে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, যার ইংরেজি নাম হচ্ছে গুডস অ্যাভেইলেবল ফর সেল, অর্থাৎ বিক্রয়ের জন্য রেডি বা তৈরি অবস্থায় থাকে যে পণ্য, সেটাকে বলা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আর এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার জন্য আমাদের হিসাব বিজ্ঞানে আমরা টোটাল 2টা সূত্র এর প্রয়োগ লক্ষ্য করে থাকি। 2টা সূত্রের মধ্যে 2 রকমের ইনফরমেশনকে যোগ করলে উত্তর পাওয়া যায়। আমরা যদি একটু বিস্তারিত জানার চেষ্টা করি, সেটা হচ্ছে এই প্রথম সূত্র যেটা, সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। বছরের শুরুতে যে পণ্যগুলো নিয়ে আমরা ব্যবসায় আরম্ভ করি, প্রারম্ভিক মজুদ পণ্য, এর সাথে সারা বছরে আমরা যে পণ্যগুলোকে ক্রয় করি, অর্থাৎ ক্রয়কৃত পণ্যের ব্যয়, এই 2টা অ্যামাউন্টকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এইটা একটা সূত্র। আরও একটা সূত্র যেটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এই যে বছরের শেষের যেই পণ্য অবিকৃত অবস্থায় থাকে, অর্থাৎ সমাপনী মজুদ পণ্য, এর সাথে যে বিষয়টাকে যোগ করতে হয় সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয়, এই 2টাও যোগ করলে আপনি পেয়ে যাবেন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়।
একটু যদি মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার সূত্র পাচ্ছি কয়টা আমরা? 2টা সূত্র। তাহলে অঙ্কের মধ্যে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে সেটা দেখে আপনি সিদ্ধান্ত নেবেন সূত্র 1-এ যাবেন নাকি সূত্র 2-তে যাবেন। খেয়াল করি প্রশ্নে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, সুতরাং সূত্র নাম্বার 1-এর দিকে যাওয়া উচিত। কিন্তু সমস্যাটা হচ্ছে প্রারম্ভিক মজুদের সাথে যোগ করতে হয় কাকে? ক্রয়কৃত পণ্যের ব্যয়। সেটা কি অপশনে দেওয়া আছে? নাই। যদি না দেওয়া থাকে তাহলে এই সূত্র আপনি ব্যবহার করতে পারছেন না। আসেন আমরা সেকেন্ড সূত্র খেয়াল করি, যেখানে আমাদের লাগবে সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয়। ইনফরমেশন 2টাই কোশ্চেনে আমার দেওয়া আছে। সমাপনী মজুদ যার পরিমাণ দেওয়া আছে প্রশ্নে 30,000 টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয় এর পরিমাণ দেওয়া আছে প্রশ্নে 70,000 টাকা। তাহলে 30,000 টাকা আর 70,000 টাকা দুইটার যোগফলই হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আসেন সঠিক উত্তরটা কত হওয়া উচিত? অপশন নাম্বার সি, 1 লক্ষ টাকা। 30,000 টাকার সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয় 70,000, দুইটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আশা করি আমরা বুঝতে পারছি। আসেন পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, পরবর্তী কোশ্চেনটা আমরা দেখব, সেটা হচ্ছে নিচের কোনটি কোম্পানির শেয়ার হোল্ডারদের স্বত্বের অংশ নয়? কোম্পানির শেয়ার হোল্ডারদের স্বত্ব এর অংশ নয় কোন দফাটা, এইটা আমাদেরকে খুঁজে বের করতে বলা আছে। আমরা জানি সকলেই যৌথ মূলধনী কোম্পানিতে শেয়ার মালিকদের যে অংশ সেটাকে শেয়ার হোল্ডারদের স্বত্ব বলা হয়। সেখানে আপনার সাধারণ শেয়ার থাকে, সেখানে অগ্রাধিকার শেয়ার থাকে, তারপর সেখানে জমাকৃত মুনাফা বা সংরক্ষিত আয়ের পরিমাণ থাকে। এই যে দফাগুলো, তারপরে বিভিন্ন রকমের সঞ্চিত তহবিল থাকে যেখানে সাধারণ সঞ্চিতির পরিমাণ থাকবে, তারপরে সিঙ্কিং ফান্ড বা লভ্যাংশ প্রতিপূরক তহবিল থাকবে, শেয়ার প্রিমিয়াম বা শেয়ার অধিহারের পরিমাণ থাকবে। এই বিষয়গুলো সবই শেয়ার হোল্ডারদের স্বত্বের অংশ। আসেন অপশনগুলো আমরা দেখি, তাহলে আমরা খুঁজে বের করতে পারবো কোনটা অংশ নয়। অপশন নাম্বার এ, যেখানে বলা আছে সংরক্ষিত মুনাফা। সংরক্ষিত মুনাফা এর অন্য বাংলা নাম হবে হচ্ছে জমাকৃত মুনাফা। নিটলাভ স্থানান্তরের মাধ্যমে সৃষ্টি করা হয় এই জমাকৃত মুনাফা বা সংরক্ষিত আয়। এটা অবশ্যই শেয়ার হোল্ডারদের স্বত্বের একটা অংশ। বি নাম্বার অপশনে হচ্ছে সাধারণ সঞ্চিতি, যার ইংরেজি আমরা জানি সবাই জেনারেল রিজার্ভ। জমাকৃত মুনাফা থেকে যে পরিমাণ টাকা লভ্যাংশ দেওয়া হয় না, সেই টাকা স্থানান্তরের মাধ্যমে যে তহবিল সৃষ্টি হয় তার নামই হচ্ছে সাধারণ সঞ্চিতি। তাহলে সংরক্ষিত মুনাফা বা জমাকৃত মুনাফা এইটা এবং সাধারণ সঞ্চিতি দুটাই শেয়ার হোল্ডারদের স্বত্বের অংশ। আরও একটা অপশন নাম্বার সি, মূলধন সঞ্চিতি, এটাও শেয়ার হোল্ডারদের স্বত্বের অংশ। যেটা সঠিক উত্তর, অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার ডি। খেয়াল করেন অপশনটা পড়লেই আপনি পেরে যাবেন, সেটা হচ্ছে শেয়ারে বিনিয়োগ করা হয়েছে। বিনিয়োগ, বিনিয়োগ, আমরা শেয়ারে বিনিয়োগ করছি। আমরা কি নিজেদের কোম্পানিতে বিনিয়োগ করলাম? না, আমরা অন্য কোম্পানির শেয়ারে ইনভেস্টমেন্ট করছি, অন্য কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছি। আর আমরা জানি সকলেই বিনিয়োগ কোন ধরনের হিসাব? বিনিয়োগ অবশ্যই সম্পত্তিবাচক হিসাব। তো সেটা শেয়ারে বিনিয়োগ করেন বা ঋণপত্রে বিনিয়োগ করেন বা বন্ডে বিনিয়োগ করেন, যেখানেই বিনিয়োগ করেন না কেন, যেহেতু এই বিনিয়োগ শব্দটা দেওয়া আছে সেজন্য সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি। আর শুরুতে যে শেয়ার শব্দটা বলা আছে এটা জাস্ট আপনাকে কনফিউজ করার জন্য। আপনি টাকা আছে, আপনার টাকা দিয়ে চাইলে আপনি বাহিরের যে কোনো কোম্পানির শেয়ার ক্রয় করতে পারেন, ঋণপত্র ক্রয় করতে পারেন। অন্য কোম্পানির শেয়ার ক্রয় করা অথবা অন্য কোম্পানির বন্ড বা ঋণপত্র ক্রয় করা মানে হচ্ছে সেখানে আপনি টাকা ইনভেস্ট করতেছেন বা বিনিয়োগ করছেন। আর যেহেতু আপনি বিনিয়োগ করছেন সেহেতু এটা হবে হচ্ছে কোন ধরনের হিসাব? এটা হবে হচ্ছে একটা সম্পত্তিবাচক হিসাব। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, শেয়ার বিনিয়োগ, এটা শেয়ার হোল্ডারদের স্বত্বের অংশ নয়। আচ্ছা, এবার আসি আমরা পরবর্তী প্রশ্ন যদি দেখার চেষ্টা করি। পরবর্তী কোশ্চেন নাম্বার 7, এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে একটি কোম্পানির মোট মালিকানা সত্ত্ব, মোট মালিকানা সত্ত্ব এর পরিবর্তন হবে না। 4টা অপশন দেওয়া আছে। কোন অপশনটার মাধ্যমে মালিকানা সত্ত্বের অর্থাৎ ওনার্স ইকুইটি এর কোনো পরিবর্তন হবে না? মালিকানা সত্ত্ব বাড়বেও না, মালিকানা সত্ত্ব কমবেও না, মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না, অর্থাৎ মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকবে। আসেন যে অপশনগুলো দেওয়া আছে সেগুলোর প্রভাব আমরা নির্ণয় করার চেষ্টা করি।
এই যে প্রশ্নটা এটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি এই অধ্যায় থেকে আসা প্রশ্ন, বাট এই প্রশ্নটা সমাধানের ক্ষেত্রে যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায়ের পাশাপাশি আপনাকে অবশ্যই হিসাব সমীকরণের ধারণাও থাকা উচিত। কারণ এই যে লভ্যাংশ ঘোষণা, শেয়ার ইস্যু, রাইট শেয়ার, এই বিষয়গুলো তো যৌথ মূলধনী কোম্পানির আলোচ্য বিষয়, বাট আপনার রাইট শেয়ার ইস্যু করলে বা লভ্যাংশ ঘোষণা করলে হিসাব সমীকরণে কি প্রভাব হয় সেটা যদি আপনি জানেন তাহলে ইজিলি আপনি অ্যান্সার করতে পারবেন। তাহলে দুইটা অধ্যায়ের জ্ঞান থাকলে এই কোশ্চেনটা সলভ করা যাবে। নাম্বার 1 হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়ের বেসিক, আর লাগবে হচ্ছে হিসাব সমীকরণ এটার প্রয়োগ। আসেন অপশনগুলো খেয়াল করি। এ নাম্বারে বলছে কোম্পানি যখন লভ্যাংশ ঘোষণা করে, কোম্পানি লভ্যাংশ যখন ঘোষণা করে তখনকার জাবেদা কি? তখনকার জাবেদারা যদি আমরা লিখে দিই আপনাদের জন্য, জাবেদাটা হবে হচ্ছে এই যে জমাকৃত মুনাফা হিসাবটাকে লিখতে হবে ডেবিট। আমরা জানি জমাকৃত মুনাফা থেকেই লভ্যাংশ প্রদান করা হয়, তাহলে লভ্যাংশ যদি আপনি ঘোষণা করেন তাহলে জমাকৃত মুনাফা হিসাব হবে ডেবিট। আর আপনি লভ্যাংশটা ঘোষণা করেছেন, আপনি লভ্যাংশ সাথে সাথে দিয়ে দিচ্ছেন না, এই যে পরবর্তীতে আপনাকে লভ্যাংশ দিতে হবে, এর যে বাধ্যবাধকতা, এই বাধ্যবাধকতার জন্যই ক্রেডিট হবে প্রদেয় লভ্যাংশ নামক দায়বাচক হিসাব। তাহলে এটা আমরা জানলাম যে যখন কোম্পানি লভ্যাংশ ঘোষণা করে সেটার জাবেদা হবে জমাকৃত মুনাফা হিসাব ডেবিট, প্রদেয় লভ্যাংশ হিসাব ক্রেডিট। এর সমীকরণের প্রভাব যেটা হয় সেটা হচ্ছে এই, জমাকৃত মুনাফা হিসাব ডেবিট করা হলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়, অপরদিকে প্রদেয় লভ্যাংশ ক্রেডিট করা হলে দায়ের পরিমাণ বৃদ্ধি পায়। মালিকানা সত্ত্বের হ্রাস এবং দায়ের পরিমাণ বৃদ্ধি, এখানে শেয়ার হোল্ডারদের সত্ত্ব বা মালিকানা সত্ত্বের পরিমাণটা কি হ্রাস পেয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, এটা উত্তর হচ্ছে না। এবার আসেন বি নাম্বার অপশনে দেখি। বি নাম্বার অপশনে বলা আছে কোম্পানি শেয়ার ইস্যু করছে, কোম্পানি চাইলে সাধারণ শেয়ার ইস্যু করতে পারে, কোম্পানি চাইলে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারে, যে কোনো রকমের শেয়ার ইস্যু করার মাধ্যমে কোম্পানি মূলধন সংগ্রহ করে। তো যখন শেয়ার ইস্যু করা হয় তখনকার জাবেদা কি? শেয়ার ইস্যু যদি করা হয় সেটার জন্য প্রয়োজনীয় জাবেদা যেটা হবে সেটা হচ্ছে এই যে আপনার শেয়ার ইস্যুর মাধ্যমে টাকা আসবে, তো টাকা যদি আসে সেটা আসবে ব্যাংকে, তাহলে ব্যাংক হিসাবটা হবে ডেবিট। আর যেহেতু আপনি শেয়ার ইস্যু করেছেন তাহলে আপনার শেয়ার মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ জাবেদায় শেয়ার মূলধনকে লিখতে হবে ক্রেডিট। তাহলে শেয়ার ইস্যুর জন্য জাবেদা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। সমীকরণের প্রভাব যদি বের করি, ব্যাংক হিসাব ডেবিট, সম্পত্তির পরিমাণের বৃদ্ধি, অপরদিকে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করা হলে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। সো বি নাম্বার অপশনে শেয়ার ইস্যু করলে আপনার মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এটাও অ্যান্সার হবে না। আসেন অপশন নাম্বার সি দেখি। সি নাম্বারে বলছে কোম্পানি রাইট শেয়ার ইস্যু করছে। প্রশ্ন হচ্ছে রাইট শেয়ার বিষয়টা কি? রাইট শেয়ার হচ্ছে কোম্পানি শেয়ার ইস্যু করতেছে, বাট সেটার নামের সাথে রাইট শব্দটা যুক্ত করে দিয়েছে। রাইট শব্দটা এর বাংলা হচ্ছে অধিকার। অধিকারটা কাদের? অধিকারটা হচ্ছে কোম্পানির যারা বিদ্যমান বা বর্তমান শেয়ার হোল্ডার, তারা এই শেয়ারটা আগে ক্রয় করতে পারবে। আর বিদ্যমান শেয়ার হোল্ডাররা যদি ক্রয় না করে তাহলে পরবর্তী নতুন বা অন্যান্য শেয়ার হোল্ডার যারা হতে চায় কোম্পানির, তারা চাইলে ক্রয় করতে পারবে। তাহলে এই যে বিদ্যমান বা বর্তমান শেয়ার মালিকরা শেয়ার ক্রয়ে যে অধিকার ভোগ করে সেটাকে বলা হয় অধিকার শেয়ার। বা এই অধিকার শেয়ার হচ্ছে আপনি এই অধিকার শব্দটা যুক্তের মাধ্যমে সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ার যেটা ইস্যু করেন না কেন, রাইট শব্দটা যুক্ত যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনার বিদ্যমান বা বর্তমান শেয়ার হোল্ডাররা শেয়ার ক্রয়ে একটা অধিকার ভোগ করে। সো এটার জন্য জাবেদা যেটা হবে, আমরা একটু আগে যেটা লিখলাম কোম্পানি শেয়ার ইস্যু করেছে, এটার জন্য যে জাবেদা বা সমীকরণের প্রভাব রাইট শেয়ারের জন্য সেম জাবেদা বা সেম প্রভাব থাকবে। অর্থাৎ কোম্পানি যদি রাইট শেয়ার ইস্যু করে এর ফলেও ব্যাংক হিসাব ডেবিট, সম্পত্তির পরিমাণের বৃদ্ধি এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে এটাও সঠিক উত্তর হবে না, কারণ রাইট শেয়ার ইস্যু করলেও আপনার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। সো আর বাকি থাকলো একটাই, অপশন নাম্বার ডি। যদি আর কোনো ব্যাখ্যা খুঁজে আমরা নাও পাই, আমরা অ্যান্সার দেখাই দিতে পারি অপশন নাম্বার কোনটা হবে, ডি নাম্বার অপশন, কারণ বাকি তিনটা তো অ্যান্সার হচ্ছে না। ডি নাম্বার অপশনটা কেন যুক্তিসঙ্গতভাবে অ্যান্সার, আসেন সেটা বোঝার চেষ্টা করি। কোম্পানি তার পরিচালকদেরকে ঋণ দিছে, এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। কোম্পানি তার যারা পরিচালক তাদেরকে কোম্পানি ঋণ প্রদান করেছে। কোম্পানি যদি কাউকে ঋণ দেয়
তাহলে এর জন্য প্রযোজ্য জাবেদা যেটা হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বিনিয়োগ হিসাব ডেবিট। বিনিয়োগ হিসাবটাকে আপনার করতে হবে হচ্ছে ডেবিট, আর টাকা যেহেতু কমে যাবে আপনার ব্যাংক হিসাবটা করতে হবে হচ্ছে ক্রেডিট। বিনিয়োগ হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার এখানে তো আপনার ঋণ দেওয়া আছে, বিনিয়োগ কোন জায়গা থেকে আসলো? একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। কোম্পানি তার পরিচালকদেরকে ঋণ দিছে, কোম্পানির টাকা যদি আপনি কাউকে ধার দেন তাহলে কোম্পানি সেই টাকাটা কি করলো? বিনিয়োগ করলো। কাদের জন্য? পরিচালকদের উদ্দেশ্যে। আগের কোশ্চেনে আমরা যখন দেখলাম যে কোম্পানি যখন অন্য কোম্পানির শেয়ার ক্রয় করে সেখানে যেমন টাকা বিনিয়োগ করে, কোম্পানি যদি অন্য কাউকে ঋণ প্রদান করে, হোক সেটা কোম্পানির পরিচালক, কোম্পানির পরিচালককে সে যদি ঋণ সরবরাহ করে, এটাও কোম্পানির জন্য বিনিয়োগ হিসেবেই বিবেচিত হবে। বাট উল্টাটা যদি হতো, যদি পরিচালকরা কোম্পানিকে ঋণ দিত তাহলে সেটা কোম্পানির জন্য ঋণ হিসেবে বিবেচিত হতো। বাট এখানে ঘটনা হচ্ছে কোম্পানি তার পরিচালকদেরকে ঋণ প্রদান করেছে, অর্থাৎ কোম্পানি সেই টাকাটা বিনিয়োগ করেছে। সো জাবেদা বিনিয়োগ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সমীকরণের প্রভাবটা হবে হচ্ছে বিনিয়োগ হিসাব ডেবিট সম্পত্তির বৃদ্ধি, ব্যাংক হিসাব ক্রেডিট সম্পত্তির পরিমাণ হ্রাস। এ প্লাস আর হচ্ছে এ মাইনাস সম্পত্তির বৃদ্ধি সম্পত্তির হ্রাস। এখানে মালিকানা সত্ত্বের ধারে কাছেই কিছু নাই, এখানে মালিকানা সত্ত্ব কোনোভাবেই প্রভাবিত হচ্ছে না। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি। আশা করি আমরা বুঝতে পারছি। এই ধরনের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যৌথ মূলধনী কোম্পানি চ্যাপ্টার থেকে লভ্যাংশ, শেয়ার ইস্যু এগুলোর জাবেদা খুব ভালো মতো পারতে হবে। পাশাপাশি এই লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণের প্রভাবগুলো কি হয় সেটা সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকা উচিত। আসে পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, এইটা খুবই সহজ একটা প্রশ্ন। এটা হচ্ছে বাট্টা টপিক থেকে আসা প্রশ্ন। আমরা জানি সকলেই পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় আমরা যে ছাড় পাই সেটাকে বলে হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা হিসাবের বইতে আসে না, হিসাবের বইতে যে বাট্টাটা আসে সেটাকে বলা হয় হচ্ছে নগদ বাট্টা। আর এই নগদ বাট্টা সংক্রান্ত এই যে প্রশ্নটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা এর আগেও একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আসছে। সো এটা একটা রিপিটেড কোশ্চেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিজেরই বিগত বছরের প্রশ্নগুলো ভর্তি পরীক্ষাতে তারা তুলে দেয়। সো অ্যাকাউন্টিংয়ে ভালো করার জন্য একটা কমন সাজেশান হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি বিগত 10 বছরের বা 12 বছরের বা 15 বছরের কোশ্চেনগুলো যদি আপনি খুব মনোযোগ সহকারে পড়তে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো যদি মনোযোগ সহকারে বিশ্লেষণ করে বুঝে বুঝে আপনি পড়তে পারেন, তাহলে মিনিমাম 60% প্রিপারেশন আপনার এখানেই হয়ে যাচ্ছে। কারণ আপনি প্রশ্ন সরাসরি বহু কমন পাবেন। আমরা যদি এই কোশ্চেনটা সমাধান করি, কোশ্চেন সমাধানের আগে আমরা উত্তর বলে দিই। উত্তর হচ্ছে 686 টাকা, অপশন নাম্বার সি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এর আগেও যখন আসছিল পরীক্ষাতে তখনও উত্তরটা সি নাম্বার অপশনেই ছিল, উত্তর 686 টাকায় ছিল। তারা কোনো কিছুই চেঞ্জ করে নাই। এই যে বলে দেওয়া আছে 13ই জুন, এর আগে যখন পরীক্ষাতে আসছিল তখনও জুন মাসই দেওয়া ছিল, মাসও টিচাররা চেঞ্জ করেনি। একদম সেম কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে এর আগেও আসছে, সেমভাবে অপশন দেওয়া ছিল, সেম অ্যান্সারে আগে উত্তর ছিল, এখনও উত্তর 686 টাকা। আসেন দ্রুত আমরা একটু সমাধান করে নেই। এখানে বলা আছে 13ই জুন এই তারিখে 2/10 আর হচ্ছে নেট 30 এই শর্ত ব্যবহার করে 750 টাকার পণ্য আপনি বাকিতে বিক্রয় করছেন। এই যে শর্তটা দেওয়া আছে 2/10, এটা আমরা জানি সবাই যে এখানে 10 দ্বারা হচ্ছে 10 দিনকে বোঝানো হয়। অর্থাৎ যদি আপনি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করেন তাহলে আপনি বাট্টা বাবদ ছাড় পাবেন কত? 2%। বাট্টা বাবদ ছাড় পাওয়া যাবে কত? 2%। কত দিনের মধ্যে পরিশোধ করলে? 10 দিনের মধ্যে পরিশোধ করলে। অর্থাৎ হিসাবটা হচ্ছে আপনি পণ্যটা বিক্রয় করলেন কবে? জুন মাসের 13 তারিখে। আর সাথে শর্তের জন্য কত দিন দিয়ে দিলেন? 10 দিন দিয়ে দিলেন। তাইলে 13-র সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 13 আর 10-এ হচ্ছে 23। অর্থাৎ আপনি যদি টাকাটা জুন মাসের 23 তারিখের মধ্যে আদায় করেন, জুন মাসের 23 তারিখের মধ্যে আদায় করেন তাহলে বাট্টা বাবদ ছাড় হবে কত? 2%। আর যদি 23 তারিখের পরে হয় তাহলে কিন্তু কোনো ছাড় হবে না। আর আপনার টোটাল টাকাটা পরিশোধ করতে হবে নিট কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। এই হলো শর্তের প্রয়োগ।
তো আমরা বিক্রয় করলাম কত টাকার পণ্য? 750। এখানে বলা আছে যে 16 জুন তারিখে কিছু পণ্য ফেরত আসছে, কত টাকার পণ্য? 50 টাকার। তো ফেরত যদি আসে, ফেরত অটোমেটিক বাদ চলে যাবে, 50 টাকা বাদ দেই, থাকলো কত আর? 700 টাকা। তারপর খুবই গুরুত্বপূর্ণ 23শে জুন তারিখে সম্পূর্ণ অর্থ যদি আপনি পান, তাহলে আপনার প্রাপ্ত অর্থের পরিমাণ কত হবে? টাকাটা আমরা পাচ্ছি কবে? জুন মাসের 23 তারিখে। অর্থাৎ আমাদের যে শর্ত দেওয়া ছিল 10 দিন, এই শর্ত অনুযায়ী 23 তারিখের মধ্যে আদায় করলে আমরা ছাড় দিব কত পার্সেন্ট? 2%। তাহলে যেহেতু 23 তারিখে টাকা আদায় হলো, অটোমেটিক আমরা বাট্টা বাবদ বাদ দিব কত? 2%। আমরা যদি 700 টাকার 2% নির্ণয় করি, 700 টাকার 2% আসে হচ্ছে 14 টাকা, আর 700 থেকে 14 বাদ দিলেই সঠিক উত্তর হচ্ছে কত? 686। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 686 টাকা। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, 686 হলো সঠিক উত্তর। একটা জায়গাতে একটু কনফিউশন হতে পারে, যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা মনে করতে পারেন যে স্যার এই যে 700 টাকার উপর 2%-এ 14 টাকা কিভাবে আসলো, এই ক্যালকুলেশনটা কি? একটু যদি আমরা খেয়াল করি, 700 এর কত পার্সেন্ট নির্ণয় করবেন আপনি? 2%। ক্যালকুলেশন করার হিসাবটা হচ্ছে এই যে 2% কথাটার মানে হচ্ছে 2/100, পার্সেন্টেজ মানে হচ্ছে 100। তাহলে 2% মানে কি? 2/100। 2/, যদি 100 হয়, তাহলে 100-র 2টা শূন্য আর 700-র 2টা শূন্য আপনি কাটাকাটি করতে পারেন। তাহলে রইল বাকি কত? 7 আর হচ্ছে 2, অর্থাৎ 7 দুগুণে কত হয়? 14 টাকা। এই 14 টাকায় হচ্ছে কি আপনার নগদ বাট্টা, যেহেতু সময়ের মধ্যে পরিশোধ করেছেন, সো বাট্টা বাদ যাবে। 700 থেকে 14 টাকার বাট্টা বাদ দিলে সঠিক উত্তর হবে কত? 686 টাকা। আপনি যদি অঙ্ক বুঝে থাকেন খুব ভালো, এই নিয়মের আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করবেন, আর সম্ভব হলে উত্তরটা মুখস্থ করে রাখেন 686। হয়তোবা সামনের বছরের ভর্তি পরীক্ষাতে এই কোশ্চেনটা রিপিট আসতে পারে, উত্তর কত টাকা হবে? 686 টাকা। আশা করি আমরা বুঝতে পারছি। আসেন পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখার চেষ্টা করি, পরবর্তী প্রশ্ন আমরা দেখব নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? এটা উৎপাদন ব্যয় টপিক থেকে আসা প্রশ্ন। উৎপাদন ব্যয় এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এখান থেকে প্রায় বছরই প্রশ্ন আসে। তো পরিবর্তনশীল ব্যয় মানে কি? পরিবর্তনশীল ব্যয় মানে হচ্ছে যে আপনার উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পায়, উৎপাদনের পরিমাণ হ্রাস পাওয়ার সাথে সাথে যে ব্যয়ের পরিমাণটা হ্রাস পায়, সেটাই হচ্ছে কি? পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় সরাসরি উৎপাদনের সাথে জড়িত। উৎপাদন বাড়লে পরিবর্তনশীল ব্যয়ের মোট পরিমাণ বৃদ্ধি পায়, উৎপাদনের পরিমাণ হ্রাস পেলে পরিবর্তনশীল ব্যয়ের মোট পরিমাণ কি হয়? হ্রাস পায়। তাহলে আসেন অপশনগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, সেখানে কি কি বলা আছে? বিমা খরচ বলা আছে। বিমা খরচের টাকা সবসময় কি থাকবে? ফিক্সড। কত টাকার বিমা আর নির্দিষ্ট পরিমাণ টাকার বিমা আপনাকে দিতে হবে, এর সাথে উৎপাদনের কোনো সম্পর্ক নাই। ব্যবস্থাপকের বেতন, আপনার কোম্পানির যিনি ব্যবস্থাপক তাকে মাস গেলে নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে বেতন দিতেই হবে, উৎপাদন হোক অথবা না হোক। আর কলকবজা সরলরৈখিক অবচয়, প্রত্যেক বছর নির্দিষ্ট হারে সরলরৈখিক পদ্ধতির অবচয় ধার্য করা হবে। তাহলে এই তিনটা অপশন কি কি? বিমা খরচ, ব্যবস্থাপকের বেতন আর হচ্ছে কলকবজা সরলরৈখিক অবচয়। এই তিনটা হচ্ছে স্থির বা স্থায়ী ব্যয়, কারণ এগুলোর কোনো পরিবর্তন হয় না। এগুলো মোট পরিমাণ যা আছে, উৎপাদনের পরিমাণ হোক অথবা না হোক, উৎপাদন বাড়ুক অথবা কমুক, তার সাথে বিমা খরচের, তার সাথে ব্যবস্থাপকের বেতন, তার সাথে কলকবজার অবচয়ের কোনো সম্পর্ক নাই। এগুলো স্থির থাকবে, ফিক্স থাকবে। সঠিক উত্তর যেটা পরিবর্তনশীল ব্যয়, উত্তর হবে হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামাল, পণ্যদ্রব্য উৎপাদন করতে আপনার যে কাঁচামালটা লাগে, এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আমরা যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যেমন আমরা যদি একটা চেয়ার বানাই, কাঠের চেয়ার, একটা চেয়ার বানাইতে ধরে নিলাম আমাদের কাঠ লাগবে হচ্ছে 10 কেজি। আমরা যদি 2টা চেয়ার বানাই, কাঠ লাগবে কত? 20 কেজি। 10টা চেয়ার যদি বানাই, তাহলে কাঠ লাগবে কত? 100 কেজি লাগবে। অর্থাৎ উৎপাদনের পরিমাণ যত আপনি বাড়াচ্ছেন, তত আপনার কাঁচামালের পরিমাণটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আর এই ধরনের ব্যয়কেই বলা হয় হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয়, আধা পরিবর্তনশীল ব্যয় বা আধা স্থায়ী ব্যয়, এই টপিকটা খুব মনোযোগ দিয়ে যদি আমরা পড়ি, তাহলে এই ধরনের প্রশ্ন খুব সহজেই অ্যান্সার করা সম্ভব। আসেন তারপরে আমরা দেখব, এটা হচ্ছে অংশীদারি কারবার থেকে আসা প্রশ্ন। এখানে হচ্ছে অংশীদারদের মুনাফা বন্টনের নতুন অনুপাত নির্ণয় করতে বলা আছে।
এই ধরনের প্রশ্ন প্রায়ই পরীক্ষাতে আসতে দেখা যায় যে দুইজন অংশীদার থাকে, যেমন এখানে দুইজন অংশীদারের কথা বলা আছে যাদের মুনাফা বন্টনের অনুপাত বলা আছে 2:1। দুইজন অংশীদার, নাম দেওয়া নাই, আমরা নাম দিয়ে দিলাম, একটা হলো প্রথম জন আর একটা হচ্ছে দ্বিতীয় জন। প্রথম জন আর দ্বিতীয় জন তাদের দুইজনের মুনাফা বন্টনের অনুপাত দেওয়া আছে 2:1। তারপর তারা তৃতীয় একজনকে টোটাল 5/1 মুনাফা দেওয়ার বন্টনের চুক্তিতে ব্যবসায়ের নতুন অংশীদার হিসেবে তারা নিয়ে আসছে। তাহলে ব্যবসায়ের মধ্যে নতুন করে আসবে একজন অংশীদার, তিনি হচ্ছেন তৃতীয় জন। আর এই তৃতীয় জন উনি টোটাল লাভ ক্ষতির কত অংশ পাবেন? 5/1। তো যদি তৃতীয় জন চলে আসে, আগে ছিল তারা দুইজন, এখন তারা কতজন হয়েছে? তিনজন। তিনজনের জন্য তার আগের অনুপাত, পুরাতন অনুপাত যেটা, পুরাতন অনুপাতটা কত? 2:1। এই পুরাতন অনুপাত দিয়ে তো আর কাজ হবে না, কারণ আগে তারা ছিল কয়জন? আমাদের প্রশ্নে দেওয়া আছে পুরাতন যেই দুইজন অংশীদার প্রথম এবং দ্বিতীয় তাদের অনুপাতটা হচ্ছে 2:1, আর নতুন জন যে তৃতীয় সে পাবে কত? 5/1। তাহলে আসেন এবার তিনজনের আমরা নতুন অনুপাত বের করি। তিনজনের নতুন অনুপাত বের করার জন্য আমরা হচ্ছে তিনজন অংশীদারের নাম, প্রথম জন, তারপরে হচ্ছে দ্বিতীয় জন, তারপরে হচ্ছে তৃতীয় জন, তিনজনের নাম আমরা একটু লিখে নিলাম। বিস্তারিত অঙ্কটা করি আমরা, আগে বুঝে নেই টোটাল নিয়মটা, তারপর আমরা শর্টকাট টেকনিকটাও শিখে নিব। তো তিনজন অংশীদারের নাম লেখার পর অঙ্কে যে পুরাতন অনুপাত দুইজন অংশীদার যারা ছিল প্রথম এবং দ্বিতীয় তাদের অনুপাত যেটা 2:1, এর যোগফল কত হয়? 3। 3 ভাগের মধ্যে প্রথম জনের অংশ কত? প্রথম জনের অংশ হচ্ছে 3/2। প্রথম জনের অংশ হচ্ছে 3/2, দ্বিতীয় জনের অংশ হচ্ছে 3/1। আর এই যে 2:1, এখানে তৃতীয় জনের তো কোনো অংশ দেওয়া ছিল না, তাহলে এটার যে যোগফলটা, সম্পূর্ণ যোগফলটা তৃতীয় জনের সামনে আমরা লিখে দিব, অর্থাৎ 3/3 লিখব তৃতীয় জনের সামনে। এবার প্রত্যেকটা অনুপাতের সামনে আমরা গুণ চিহ্ন দিয়ে নিলাম। এবার অঙ্কে দ্বিতীয় যে তথ্যটা দেওয়া আছে যে তৃতীয় জন যে নতুন আসছে, নতুন জন লাভ ক্ষতির কত ভাগের কত অংশ পাবে? 5/1। তো ডিরেক্ট তৃতীয় জনের কাছে চলে যাই, তৃতীয় জনকে তার প্রাপ্য 5/1 অংশ বুঝিয়ে দিয়ে আসলাম। তৃতীয় জন পাবে কত? 5/1। এবার খেয়াল করে দেখেন, তৃতীয় জন সে যদি 5/1 মধ্যে 1 অংশ নিয়ে যায়, তাহলে অবশিষ্ট বা বাকি থাকে কত? 5/1 নিয়ে যাচ্ছে কে? তৃতীয় জন। তাহলে অবশিষ্ট বা বাকি থাকে কত? 5/4। আর সেই 5/4 কাদের মধ্যে বণ্টিত হবে? ওই পুরাতন প্রথম এবং তৃতীয় জনের মাঝে। তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় জনের সামনে লিখে আসব সেই অবশিষ্ট থাকা অংশ, অর্থাৎ 5/4 অংশ। 5/4 প্রথম এবং দ্বিতীয়। এবার আমাদের অঙ্ক প্রায় শেষ, যা সমান দিয়ে আমরা গুণ করলে উত্তর চলে আসবে। আমরা জানি সকলেই ভগ্নাংশের নিচের অংশটাকে বলে হচ্ছে হর, আর উপরেরটা হচ্ছে লব। আমরা সেই ছোটোবেলায় সাধারণ গণিতের মধ্যে শিখে আসছিলাম। খেয়াল করবেন এই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় জন প্রত্যেকেরই হরটা কিন্তু সেম, 3 × 5, 3 × 5 = 15, 3 × 5 = 15, 3 × 5 = 15। এই রকমের অঙ্কে সবসময় হর সমান হয়, সবসময় হর সমান হয়ে যাবে। তাহলে শুধু লব যেটা উপরেরটা সেটা গুণ দিলে আপনার অঙ্কের অ্যান্সার চলে আসবে। আসেন অঙ্কটা যদি আমরা শেষ করি, তাহলে এখানে 2 আর 4কে যদি আমরা গুণ দেই, 4 দুগুণে হচ্ছে 8, এখানে আমরা গুণ দিব 1 আর 4কে, 4 1 4, আর এখানে হচ্ছে 3 আর 1, অর্থাৎ 3 1 3, 8 4 আর হচ্ছে 3। তাহলে আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনজনের নতুন মুনাফা বন্টনের অনুপাতটা হবে অপশন নাম্বার ডি, 8:4:3, 8:4:3। এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এটা আমরা পূর্ণাঙ্গ অঙ্কটা করলাম। এবার এই সেম অঙ্ক যদি আপনি একাধিকবার প্র্যাকটিস করেন, তাহলে আপনি একটা শর্টকাট টেকনিক চাইলে বের করতে পারবেন। শর্টকাট টেকনিকটা হচ্ছে এই, পুরো অঙ্ক না করে আমরা মুখে মুখে চাইলে সমাধানটা করতে পারি। মুখে মুখে সমাধানটা কিভাবে একটু যদি খেয়াল করি, পুরাতন যে দুইজন, 2 আর হচ্ছে 1, 2 ভাগ আর হচ্ছে 1 ভাগ, আর তৃতীয় জন সে পাবে কত? লাভ ক্ষতির 5/4। তৃতীয় জন যদি 5/4 পায়, তাহলে অবশিষ্ট বা বাকি থাকে যেটা, সেটা আপনাকে একটু মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে। অবশিষ্ট বা বাকি থাকে কত অংশ? 5/4 অংশ অবশিষ্ট বা বাকি থাকে। তাহলে এই যে 5/4 অংশ, উপরের যেটা আপনার হচ্ছে লব 5/4, এই 4 দিয়ে আপনি গুণ দিবেন। এই 4 দিয়ে আপনি গুণ দিবেন কাকে কাকে? 4 দিয়ে গুণ দিবেন হচ্ছে এই 2কে
এই 4 দিয়েই আপনি গুণ দিবেন হচ্ছে এই 1কে, তাহলে আপনি প্রথম দুজনটা পেয়ে যাবেন। খেয়াল করে দেখেন অবশিষ্ট বা বাকি ছিল কত, 5/4। তাহলে গুণ হবে কোনটা দিয়ে, উপরের লবটা দিয়ে গুণ। তাহলে উপরের লব দিয়ে যদি আমরা গুণ করি 4 দিয়ে, 4 দুগুণে কত হচ্ছে 8, তারপরে 4 দিয়ে 1 রে গুণ করলে 4 একে 4 পেয়ে গেলাম। আর হচ্ছে এই যে অনুপাত যেটা দেওয়া ছিল 2:1, এটার যোগফলটা কত ছিল 3, শুধু এই 3 আপনি বসায় দেন, 8 4 আর হচ্ছে 3, তাহলে আপনার অঙ্কের অ্যান্সার চলে আসবে। বাট এই শর্টকাট টেকনিকটা ইউজ করার একটা ঝামেলা আছে, যদি আপনি অঙ্কের মূল নিয়ম ভালো মতো না জানেন তাহলে শর্টকাট টেকনিকে কিন্তু ভুল হয়ে যেতে পারে। তাহলে শর্টকাট টেকনিক একটু পরে চেষ্টা করবেন, আগে অবশ্যই সম্পূর্ণ অঙ্ক একাধিকবার খাতায় লিখে প্র্যাকটিস করবেন, তাহলে শর্টকাট টেকনিক অটোমেটিক আপনি শিখে যাবেন। ভর্তি পরীক্ষাতে অঙ্কে ভালো করার জন্য শর্টকাট টেকনিক আপনি ব্যবহার করবেন, বাট শর্টকাট টেকনিক ব্যবহার করতে গিয়ে পূর্ণাঙ্গ অঙ্ক যদি আপনি না শিখেন তাহলে শর্টকাট টেকনিক আপনার কখনোই কাজে আসবে না। সুতরাং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই আগে পূর্ণাঙ্গ অঙ্ক শেখা, পূর্ণাঙ্গ অঙ্ক একাধিকবার খাতায় লিখে প্র্যাকটিস করা, একাধিকবার খাতায় লিখে প্র্যাকটিস করলে শর্টকাট টেকনিকটা অটোমেটিক আপনার মধ্যে বিল্ট ইন হয়ে যাবে। অটোমেটিক আপনি পরীক্ষার হলে কোনো কিছু না লিখেই সমাধান আশা করি করতে পারবেন। সুতরাং এই ধরনের গাণিতিক সমস্যা বেশি বেশি অনুশীলনের কোনো বিকল্প নেই। আসেন পরবর্তী প্রশ্ন দেখি। তার এই টপিকটা, এই কোশ্চেনটা ছিল অংশীদারি ব্যবসায় টপিক থেকে আসা প্রশ্ন। আসেন পরবর্তী প্রশ্ন দেখি। এটা উৎপাদন ব্যয় চ্যাপ্টার থেকে আসছে। নিচের কোনটি পণ্যের খরচে অন্তর্ভুক্ত নয়? পণ্যের খরচ দ্বারা হচ্ছে আপনার উৎপাদন খরচ বা উৎপাদন ব্যয়কে বোঝানো হয়েছে। পণ্যদ্রব্য উৎপাদন করতে যে ব্যয় হয়, নিচের কোনটা এই পণ্যের উৎপাদন খরচের ক্ষেত্রে অন্তর্ভুক্ত নয়, এইটা আপনাকে বের করতে হবে। অপশনগুলো যদি আপনি খেয়াল করে দেখেন, কারখানার ভাড়া, পণ্য উৎপাদন করতে গেলে কারখানার ভাড়া আপনাকে দিতেই হবে। তারপর হচ্ছে উৎপাদন সরঞ্জামের অবচয়, আপনি যেই সরঞ্জামটা ব্যবহার করে প্রোডাকশান বা উৎপাদন করেন তার অবচয় অবশ্যই উৎপাদন খরচের সাথে সম্পর্কিত। প্রত্যক্ষ মজুরি, আপনার যারা লেবার বা শ্রমিক থাকবে তাদেরকে আপনার মজুরি দিতেই হবে, না হলে তার পণ্যদ্রব্য উৎপাদন হবে না। কিন্তু পণ্যদ্রব্য উৎপাদনের সাথে অ্যান্সার যেটা অপশন নাম্বার ডি, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ চিফ অপারেটিং অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও, একটা কোম্পানির বিশাল বড় একদম টপ মোস্ট পদ সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রধান নির্বাহী কর্মকর্তার সম্মানী বা তাকে আমরা যে বেতন দেই সেটা উৎপাদনের সাথে জড়িত নয়। কারণ যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা উনি তো স্যুট টাইপ পরে অফিসের মধ্যে বসে থাকে এসির নিচে, উনি কি আর কারখানায় গিয়ে পণ্য উৎপাদন করে? ডেফিনেটলি না। তাহলে পণ্য উৎপাদনের সাথে জড়িত খরচগুলো হচ্ছে কারখানার ভাড়া, উৎপাদন সরঞ্জামের অবচয় আর প্রত্যক্ষ মজুরি, আর উৎপাদনের সাথে জড়িত নয়। কিন্তু এই প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন এটা মোট ব্যয় নির্ধারণে আসে, কারণ এটা হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয়ের অন্তর্ভুক্ত একটা উপাদান। তাহলে প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন এটা পণ্যের খরচ বা উৎপাদন খরচের অন্তর্ভুক্ত নয়। প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় এর মধ্যে আসবে। আসেন এবার পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি। পরবর্তী প্রশ্ন সর্বশেষ 12 নম্বর প্রশ্ন, এইটা অনুপাত বিশ্লেষণ, আরও একটা গুরুত্বপূর্ণ টপিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য। অনুপাত বিশ্লেষণ থেকে আসা একটা প্রশ্ন। এতক্ষণে আশা করি কয়েকটা টপিকের নাম আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। হিসাব সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ, তারপরে উৎপাদন ব্যয় এটা গুরুত্বপূর্ণ, অংশীদারি কারবার থেকে অঙ্ক আসছে, তারপরে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ এই ধরনের অঙ্ক, আর হচ্ছে অনুপাত বিশ্লেষণ এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সো ম্যাথমেটিক্যাল টপিকের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনুপাত, তারপর হচ্ছে অবচয়, অংশীদারি, বিকৃত পণ্যের ব্যয় এগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। থিওরিটিক্যাল কোশ্চেনের ক্ষেত্রে আপনাকে হিসাব সমীকরণটা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। হিসাব সমীকরণের পাশাপাশি অন্যান্য আরও যেই টপিক থাকবে যেমন সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, ব্যাংক মিলকরণ বিবরণী, হিসাব বিজ্ঞানের নীতিমালা, এই টপিকগুলো থেকে প্রায়শই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসতে দেখা যায়। তো আশা করি এতক্ষণে আপনি কিছু টপিকের নাম নিজে নিজে বুঝতে শিখতেছেন এবং কোনটা ইম্পর্টেন্ট
টপিক বা কোনটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য সেটা আর অন্য কাউকে জিজ্ঞাসা করে আপনার সময় নষ্ট করার দরকার নাই। আপনি যদি প্রশ্নের বিশ্লেষণ খেয়াল করেন, নিজেই গুরুত্বপূর্ণ টপিকগুলো খুঁজে বের করতে পারবেন, কারণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা আপনাকেই দিতে হবে। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইম্পর্টেন্ট টপিক জানাটা আপনারই দায়িত্ব। আসেন আমরা এই কোশ্চেনটা যদি সমাধান করি। এখানে 31শে ডিসেম্বর 2022 তারিখে আদিব লিমিটেড এর চলতি সম্পত্তির পরিমাণ দেওয়া 1,20,000 আর চলতি মূলধন এর অন্য সহজ বাংলা নাম যেটা সেটা হচ্ছে কার্যকরী মূলধন। কার্যকরী মূলধন এই নামটার সাথে আমরা সবাই পরিচিত। কার্যকরী মূলধন বা চলতি মূলধন এর পরিমাণ দেওয়া আছে কত? 30,000 টাকা। আর প্রশ্নে বলে দেওয়া আছে হচ্ছে কি তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাত এর অন্য বাংলা নাম বলা যেতে পারে অ্যাসিড টেস্ট অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত। আচ্ছা এর সূত্রটা কি? তড়িৎ অনুপাতের সূত্রটা আমরা জানি সকলেই। তড়িৎ অনুপাতের সূত্রের মধ্যে উপরে যেই অ্যামাউন্টটা আসে সেটার নাম হচ্ছে তড়িৎ সম্পত্তি, আর ডিভাইডেড বাই যেটা দ্বারা ভাগ করতে হয় সেটা হচ্ছে চলতি দায়। তড়িৎ সম্পত্তি ডিভাইডেড বাই চলতি দায় করলেই কোন অনুপাত আসে? তড়িৎ অনুপাত। তাহলে এই অনুপাতটার মান দেওয়া আছে, কত দেওয়া আছে মান? 0.35 অনুপাত 1। অর্থাৎ আপনার তড়িৎ সম্পত্তি এর অনুপাতের মান হচ্ছে 0.35 এবং চলতি দায়ের অনুপাতের মান কত? 1। তড়িৎ সম্পত্তির মান 0.35 অনুপাতের মান দেওয়া অনুযায়ী এবং চলতি দায়ের মান কত বলতেছি আমরা? 1। এতটুকু যদি আমরা বুঝে থাকি, প্রশ্নে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে এই তড়িৎ সম্পত্তির পরিমাণ কত, টাকার অ্যামাউন্টে কত, তড়িৎ সম্পত্তি কত টাকা, এটা আপনাকে বের করতে হবে। সো এখানে দুইটা যোগ বিয়োগ বা ক্যালকুলেশন করলে আপনার অঙ্কটা সমাধান হয়ে যাবে। যেহেতু আমরা সূত্রটা বুঝে ফেলছি, অঙ্কের অনেকটুকু আমাদের সমাধান হয়ে গেছে। আচ্ছা এবার অঙ্কটা সমাধানে যদি আমরা যাই, শুরুতেই চলতি সম্পত্তি 1,20,000 আর চলতি বা কার্যকরী মূলধন কত দেওয়া ছিল? 30,000 টাকা। আমরা এখানে প্রথমে চলতি মূলধনের যেই সূত্র সেইটা একটু লেখার চেষ্টা করব। চলতি মূলধন বা কার্যকরী মূলধনের সূত্র আমরা জানি সবাই। চলতি বা কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পত্তি থেকে বাদ যাবে হচ্ছে চলতি দায়। চলতি সম্পত্তি থেকে চলতি দায় বাদ গেলে কি আসে? চলতি মূলধন বা কার্যকরী মূলধন। আমরা যদি এখানে মান বসাই, খেয়াল করেন আমাদের চলতি মূলধনের পরিমাণ দেওয়া ছিল 30,000 টাকা। চলতি মূলধনের নিচে লিখলাম 30,000 সমান দিয়ে চলতি সম্পত্তির পরিমাণ অঙ্কে দেওয়া আছে 1,20,000 টাকা, লিখে নিলাম 1,20,000। তারপরে মাইনাস চলতি দায়ের পরিমাণ কত, এই মানটা প্রশ্নে দেওয়া নাই, একটা খালি বাক্স এঁকে নিলাম। আসেন এই বাক্সটা ফিল আপ করি। চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ, অর্থাৎ 1,20,000 টাকা থেকে কত টাকা বিয়োগ করলে বিয়োগফল 30,000 টাকা হবে? 1,20,000 থেকে কত বিয়োগ করলে 30,000 হবে? খুবই সোজা। 1,20,000 থেকে আপনি 30,000 বাদ দেন, 1,20,000 থেকে 30,000 যদি বিয়োগ করেন বিয়োগফল কত হয়? 90,000 টাকা। তাহলে চলতি দায়ের পরিমাণ হবে কত? 90,000। অর্থাৎ 1,20,000 থেকে 90,000 বাদ গেলেই কত আসে? 30,000 টাকা। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম চলতি দায়ের পরিমাণ কত, সেটা 90,000। আর আমাদের প্রশ্নে অনুপাতের মানে চলতি দায়ের পরিমাণ দেওয়া ছিল কত? এই যে 0.35, এটা হলো তড়িৎ সম্পত্তি। আর এই যে 1 দেওয়া আছে, 1 হচ্ছে কিসের মান? চলতি দায়ের অনুপাতের মান। আর আমরা চলতি দায়ের টাকার পরিমাণ কত বের করছি? 90,000। সুতরাং আমরা খুব সহজেই লিখতে পারি এখানে, তাহলে আমাদের প্রশ্ন মতে চলতি দায়ের অনুপাতের মান হচ্ছে 1 সমান চলতি দায়ের টাকার পরিমাণ কত হচ্ছে? 90,000 টাকা। চলতি দায়ের অনুপাতের মান হচ্ছে 1, চলতি দায় টাকার পরিমাণে কত? 90,000। তাহলে প্রশ্ন মতে 1 সমান কত? 90,000। এটা হচ্ছে এককের মান, 1 সমান 90,000। এবারে 90,000কে যদি আপনি 0.35 দ্বারা গুণ দেন, 0.35 দ্বারা গুণ দিলেই তড়িৎ সম্পত্তি চলে আসবে, অঙ্ক একদম শেষ। আসেন জাস্ট লাস্টের লাইনটা যদি আমরা করি, অঙ্কে যেটা আমাদেরকে বের করতে বলছে তড়িৎ সম্পত্তির পরিমাণটা হবে এই যে 90,000, যেটা এককের মান, এটাকে কত দিয়ে গুণ দিব আমরা? এই 0.35 দিয়ে। 90,000কে 0.35 দিয়ে গুণ করলে আমাদের অঙ্কের অ্যান্সার চলে আসবে। 90,000কে 0.35 দ্বারা যদি আপনি গুণ করেন,
90,000কে 0.35 দ্বারা যদি আপনি গুণ করেন তাহলে আপনার কোশ্চেনের অ্যান্সার আসবে হচ্ছে 31,500 টাকা। 31,500 টাকা, এইটা হবে হচ্ছে কোশ্চেনের সঠিক উত্তর। এখন একটা প্রশ্ন আপনার মনের মধ্যে আসতেই পারে, স্যার 90,000কে 0.35 দিয়ে আপনি গুণ কিভাবে করলেন? 90,000কে 0.35 দিয়ে গুণটা কিভাবে করলাম, এইটা যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে এখানে 0.35 দেওয়া আছে, মানে দশমিকের পরে কয়টা ঘর? দশমিকের পরে হচ্ছে ঘর কয়টা? 2টা। দশমিকের পরে যদি ঘর 2টা হয় তাহলে আপনি 90,000 থেকে 2টা শূন্য বাদ দিয়ে ক্যালকুলেশন করলেই মিলে যাবে। অথবা আরও সহজভাবে যদি আমরা বলতে চাই, আপনি শূন্যের ক্যালকুলেশন পরে করেন, জাস্ট সিম্পলি আপনি 35কে কত দিয়ে গুণ করেন? পূর্ণ সংখ্যা 9, 35কে 9 দিয়ে গুণ করেন। 35 ইন্টু হচ্ছে 9, এটা যদি আমরা গুণ করি 9 আর 5, 5 নং কত হইল? 45, হাতে রইল কত আমাদের? 4। এবার 3 আর 9, 3 নং হচ্ছে 27, 27 আর হাতের 4 কত হইল? 27 আর হাতের 4 কত হইল? 31। এই পেলাম 315 গুণ করে। এবার দশমিকের পরে কয়টা ঘর ছিল? 2টা ঘর, তাহলে কয়টা শূন্য বাদ দিব? 90,000 থেকে কয়টা শূন্য বাদ দিব? 2টা শূন্য বাদ দিব। 90,000 থেকে যদি 2টা শূন্য দশমিকের কারণে আমরা বাদ দেই তাহলে অবশিষ্ট শূন্য থাকবে কয়টা? আর 2টা। এই 2টা শূন্য আপনি এই জায়গাতে বসায় দেন, তাহলে উত্তর হচ্ছে কত? 31,500। আশা করি বুঝতে পারছেন। এবং এই ধরনের গাণিতিক সমস্যাগুলো বা ক্যালকুলেশনগুলো একটু হাতে কলমে প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে সমাধান করতে হবে। হয়তোবা শুরুতে আপনার কাছে একটু বিরক্তিকর, ঝামেলাপূর্ণ বা কঠিন মনে হতে পারে, কারণ আপনি এতদিন ক্যালকুলেটর দিয়ে প্র্যাকটিস করে আসছেন, ক্যালকুলেটর ছাড়া আপনি অঙ্ক প্র্যাকটিস করেন নাই। সুতরাং এমন কোনো জাদুর চাবিকাঠি কারো কাছে নাই, বা এমন কোনো কবিরাজের ওষুধ আপনার কাছে নাই যেটা খেলেই আপনি দ্রুত আপনি মানব ক্যালকুলেটরে রূপান্তরিত হবেন, প্রশ্ন দেখেই আপনি গুণফল অ্যান্সার বলে দিতে পারবেন। এমন শর্টকাট রাস্তা নাই। শর্টকাট রাস্তা একটাই, অনুশীলন, অনুশীলন, অনুশীলন। যত বেশি আপনি অঙ্ক প্র্যাকটিস করবেন, ক্যালকুলেশন নিজে হাতে কলমে লিখবেন, কারো উপরে ডিপেন্ড করে নয়, স্যার আমাকে এমন একটা ট্যাবলেট দিয়ে দেন যেটা দিয়ে আমি দ্রুত ক্যালকুলেশন করতে পারবো, না, কেউ আপনাকে ট্যাবলেট দিতে পারবে না। ট্যাবলেট আপনার কাছেই আছে। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত আপনার এই ক্যালকুলেশনের দুর্বলতাগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন। যেহেতু দশমিক ছিল, দশমিকের কারণে 2টা শূন্য বাদ চলে গেছে। 35কে 9 দিয়ে গুণ, 2টা শূন্য বাদ গেলে বাকি 2টা শূন্য থাকে, গুণফল 31,500 টাকা। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 31,500, যেটা হচ্ছে কিসের পরিমাণ? তড়িৎ সম্পত্তির পরিমাণ। একবার যদি আমরা সামারাইজ করার চেষ্টা করি, প্রশ্নে চলতি সম্পদ এবং চলতি মূলধন দেওয়া ছিল, আমরা চলতি সম্পদ, চলতি মূলধন বিয়োগ করে চলতি দায়ের পরিমাণ পেয়ে গেছিলাম 90,000, আর অনুপাতের মান অনুযায়ী চলতি দায়ের অনুপাতের মান হচ্ছে 1। তাহলে প্রশ্ন মতে চলতি দায় 1 সমান হচ্ছে 90,000। এবারে 1-এর মান 90,000কে তড়িৎ সম্পত্তির অনুপাতের মান 0.35 দ্বারা গুণ দিলেই গুণফল হচ্ছে 31,500, যেটা হচ্ছে আপনার তড়িৎ সম্পত্তির পরিমাণ। এই ধরনের প্রশ্ন সমাধানের জন্য যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত দ্রুতই আপনি সমাধান করতে পারবেন। তাহলে এইটা কোন টপিক থেকে আসা প্রশ্ন? অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণ, ইন্টারমিডিয়েটের আর্থিক বিবরণী বিশ্লেষণ, এই চ্যাপ্টারের কোশ্চেন। আমরা টোটাল এখন পর্যন্ত মোট 12টা কোশ্চেন দেখলাম। এই 12টা কোশ্চেন আপনার গত বছর ভর্তি পরীক্ষায় আসছে, পুনরায় যে এমসিকিউ পরীক্ষা হলো সেই এমসিকিউ অংশের 12টা কোশ্চেন। এই 12টা কোশ্চেন কোনটা কোন টপিকের সেটা আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ানোর সময় বলে দিয়েছি। আর একবার সামারি আমার হচ্ছে এখানে দেওয়া আছে, এবং থিওরি কয়টা আসছে, ম্যাথ কয়টা আসছে, কোনটা কোন চ্যাপ্টারের প্রশ্ন, এই বিষয়গুলো জানা জরুরি। তাহলে আপনি টপিকের ইম্পর্টেন্স বুঝতে পারবেন, থিওরি কয়টা আসে, ম্যাথ কয়টা আসে, ম্যাথে ক্যালকুলেটর ছাড়া করা যায় কি না অঙ্ক, এইটা আপনার মধ্যে অটোমেটিক কনফিডেন্সটা বিল্ড আপ হবে যে না, আমি ক্যালকুলেশন করতে পারবো যত বেশি আমি প্র্যাকটিস করব। তাহলে আসেন একবার যদি আমরা সামারাইজ করার চেষ্টা করি যে পুনরায় যে এমসিকিউ পরীক্ষাটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে টোটাল এমসিকিউর কোশ্চেন ছিল কয়টা? টোটাল 12টা। তার মধ্যে থিওরিটিক্যাল কোশ্চেন হচ্ছে 8টা, ম্যাথমেটিক্যাল কোশ্চেন ছিল হচ্ছে 4টা। একটু যদি খেয়াল করি, নীল কালার দিয়ে বলা আছে 5 নাম্বার কোশ্চেনটা, এটা হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ, এটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন। মনে থাকার কথা, আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় করেছিলাম। তারপরে হচ্ছে
8 নাম্বার যে কোয়েশ্চেনটা নগদ বারটা, ওই যে 2% বারটা বাদ দিয়ে বের করেছিলাম 686 টাকা, এইটা কোয়েশ্চেন। 10 নম্বরে আমরা শিখেছিলাম অংশীদারি কারবারের অঙ্ক, যেটার উত্তর ছিল কত 8:4:3, মনে থাকার কথা আমাদের, নতুন অনুপাতের অঙ্ক। লাস্ট আমরা একটু আগেই মাত্র করলাম অনুপাত বিশ্লেষণের কোয়েশ্চেন, যেখানে আমরা তড়িৎ সম্পত্তির পরিমাণ নির্ণয় করেছি। টোটাল 4টা ম্যাথ ছিল পরীক্ষাতে, আর বাকি 8টাই ছিল থিওরি, যার মধ্যে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী, ওই যে আমরা আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে তথ্য সরবরাহ করি বাহ্যিক ব্যবহারকারীদের নিকট। 2 নম্বরের সমাপনী দাখিলার মাধ্যমে আমরা পরিষেবা আয়কে সমাপ্ত বা বন্ধ করি। 3 নাম্বার কোশ্চেনে আমাদের হিসাব সমীকরণের প্রভাব বের করতে বলা ছিল, দায় হিসাব বাড়বে, দায় হিসাব কমবে। তারপরে আমাদের 4 নাম্বার কোশ্চেনে মজুদ পণ্যের হিসাব রক্ষণ থেকে প্রশ্ন আসছিল, যেখানে আমাদেরকে বের করতে বলা ছিল যে সমাপনী মজুদ যদি কম দেখানো হয় তাহলে নিট লাভে প্রভাব কী হবে। তারপরে 5 নাম্বার কোশ্চেনটা যৌথ মূলধনী কোম্পানির মূলধন টপিক থেকে আসছে। 7 নাম্বারটাও যৌথ মূলধনী কোম্পানির মূলধন টপিক থেকে আসা প্রশ্ন। 9 নাম্বারে ছিল উৎপাদন ব্যয়ের প্রশ্ন। 11 নাম্বারে ছিল উৎপাদন ব্যয়ের প্রশ্ন, সবগুলো থিওরিটিক্যাল প্রশ্ন। সো আমরা দেখতে পাচ্ছি উৎপাদন ব্যয় ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যৌথ মূলধনী কোম্পানির মূলধন এটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, মজুদ পণ্যের হিসাব রক্ষণ থেকে থিওরিটিক্যাল প্রশ্নও আসে, আবার ম্যাথমেটিক্যাল কোশ্চেনও আসে, আবার অনুপাত বিশ্লেষণ থেকে একটা ম্যাথ আসছে পরীক্ষায়। সো আশা করি এই টপিকগুলো বিশ্লেষণের মাধ্যমে আপনি নিজেই ইম্পর্টেন্ট টপিকের নামগুলো খুঁজে বের করতে পারবেন। আর এভাবেই যদি আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রত্যেকটা সেশনের এমসিকিউর 12টা করে কোশ্চেন, এই 12টা করে কোশ্চেন যদি আপনি নিজে একটু প্র্যাকটিস করতে পারেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে কেন এটা উত্তর হচ্ছে, কেন এটা উত্তর হচ্ছে না, তাহলে আপনি একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন। আর এই ভালো প্রস্তুতি আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে চান্স পেতে সহায়ক ভূমিকা পালন করবে। আর যেহেতু বিগত বছরের কোশ্চেন থেকে কোশ্চেন রিপিট হয়, সো এই 12টা কোশ্চেন যদি আমরা ভালো মতো বুঝে থাকি, আশা করতেই পারি সামনের বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে এখান থেকে 2-1টা প্রশ্ন আমরা কমন পেয়ে যেতে পারি। আশা করি ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, এই রকমের আরও ক্লাস পেতে আমাদের আই এডুকেশনের সাথেই থাকুন। আমরা পরবর্তীতে অন্যান্য ক্লাসগুলোতে এই রকমের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে সমাধান নিয়ে ইনশাল্লাহ হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।